যেহেতু সংস্কারের প্রশ্ন আসে, রাষ্ট্র সংস্কার এখানে একটা বড় জায়গা জুড়ে রয়েছে বিচার ব্যবস্থা সংস্কার, এবং 27 জায়গায় সংস্কার প্রয়োজন এরকম আমরা আলাপচারিতা শুনেছি, কারণ আলাদা একটি কমিশন গঠন করা হয়েছে এই বিচার বিভাগের সংস্কার জায়গাটায়। 27টা যে সংস্কার প্রয়োজন, আমি যদি আপনাকে প্রশ্নটা রাখি যে উল্লেখযোগ্যের মধ্যে যদি আপনি নাম্বারিং করেন, 1 নম্বর সংস্কার কি দরকার এই বিচার ব্যবস্থায়? আমাদের উদ্দেশ্যটা কি? আমরা যখন বিচার বিভাগের দিকে তাকাচ্ছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত করতে হবে, কারণ বিচার বিভাগের স্বাধীনতা একেবারেই ছিল না বললে চলে গত 15 বছর। মানে এটাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, যেটা আমরা সবাই জানি, এটা নিয়ে সব প্ল্যাটফর্মসে আলাপ আলোচনা হচ্ছে। সো এখন একটা সংস্কার কমিশনও গঠন করা হয়েছে, আমি জানি তারা প্রতিবেদন হয়তো 15 তারিখেই দেবার কথা এই মাসে। তো ওনাদের কিছু পত্রপত্রিকা আমি দেখেছি, ওনারা কী সব জিনিস নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ যদি কিছু সংস্কারের কথা আমি বলি, অলরেডি কয়েকটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজেসের দিকে তাকাতে হবে, ওনাদের নিয়োগ কিভাবে হয়, বেঞ্চগুলো চেঞ্জ কিভাবে হয়। কারণ আগে যেটা আমরা দেখতাম, রাতারাতি আজকে একটা বেঞ্চে আমি মামলা করছি, হঠাৎ করে দেখি আগামীকাল বা নেক্সট উইক সেই বেঞ্চের এখতিয়ারটা পুরোপুরি বদলে গেছে। তার অর্থ হচ্ছে সেই বেঞ্চ আমার মামলাটা শুনতে পারবে না, এবং অনেক সময় দেখা গেছে এটা দলীয়করণের কারণে হয়েছে, ওটা যদি কোনো পলিটিক্যাল মামলা হয়ে থাকে সেক্ষেত্রে। তো এই পৃথককরণটা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথককরণটা করতে হবে, না হলে বিচার বিভাগ স্বাধীন হবে না। কীভাবে আলাদা করতে হবে? প্রথমত অ্যাপয়েন্টমেন্টের দিকে আমাদের তাকাতে হবে, নিয়োগ। এ নিয়ে একটা খসড়া অধ্যাদেশের ওপরে কনসালটেশন বর্তমানে চলছে, যেখানে নিয়োগের ক্রাইটেরিয়াগুলো দেয়া আছে, উচ্চ আদালতের জাজদের নিয়োগের ক্রাইটেরিয়াগুলো। যেরকম আমাদের সংবিধানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া ছিল, কিন্তু এগুলো খুব বেসিক কিছু যোগ্যতার কথা বলা আছে। এর থেকে আরও অনেক কিছু দরকার যদি আপনি সুপ্রিম কোর্টের একজন জাজ হিসেবে নিয়োগ পেতে চান। সো এ ব্যাপারে কখনোই কিন্তু কোনো ট্রান্সপারেন্সি ছিল না, আমরা কখনোই জানতাম না কি কারণে কাকে নিয়োগ দেয়া হচ্ছে। এটা কি এই 15 বছরে ছিল না, নাকি আগেও ছিল না? বিশেষ করে 15 বছরে আমরা ডিটেরিওরেশনটা অনেক বেশি নোটিস করেছি। এর আগেও কম বেশি প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এর আগে বাংলাদেশে কখনো এত বাজেভাবে দলীয়করণ করা হয়নি। আচ্ছা, আর এখানে সবসময় একটা ধোঁয়াশা ছিল যে কি কনসিডারেশনে তারা নিয়োগ পেলেন। এটা একটা ওপেন সিক্রেট ছিল যে দলীয় কনসিডারেশনে নিয়োগ হচ্ছে। শুধু নিয়োগ না, আপনি যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো রায় দিয়ে থাকেন, মানে আমি কিছু এক্সাম্পলস দিয়ে আপনাকে উত্তরটা দিই, যে একটা হচ্ছে গিয়ে ত্রয়োদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2010-এ আপিল বিভাগ সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়, অসাংবিধানিক ঘোষণা করা হয়। এভাবে কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যেটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই, এবং এই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত ছিল, ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল যখন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা আমাদের সংবিধানে ঢোকানো হলো। কিন্তু আমরা দেখলাম যে দলীয়করণের কারণে বিচার বিভাগ আওয়ামী লীগের স্বার্থে, আওয়ামী লীগের তখন রাজত্ব সংসদে, তো তাদের স্বার্থে প্রথমে এটাকে বাতিল করলো। তার কিছুদিনের মধ্যেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে। সো আপনি এই তো সরকার যেটা চাচ্ছে ঠিক সেভাবেই বিচার বিভাগ রায় দিচ্ছে, এটা কিন্তু আমরা গত 15 বছরে দেখে এসছি। এবং আরেকটা এক্সাম্পল আমি দেব, এটা হচ্ছে গিয়ে 16th অ্যামেন্ডমেন্ট। 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জাজদের সরানোর বা রিমুভ করার ক্ষমতাটা পার্লামেন্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা একটা সাংবিধানিক বডি ছিল, সেটার থেকে নিয়ে নিয়েছে পার্লামেন্টের কাছে। এবং এটাকে যখন হাইকোর্টের রায় দিয়ে অসাংবিধানিক ঘোষণা করা হলো, তখন যেই জাজ সাহেব রায়টা দিয়েছিলেন, বিশেষ করে যে সিনিয়র জাজ ছিলেন, ওনাকে আপিল বিভাগে এলিভেট করা হয়নি, উনি হাইকোর্ট বিভাগে রিটায়ার করেছেন। এটা একটা শাস্তি স্বরূপ করা হয়েছিল। এবং তারপরে যখন আপিল বিভাগে এই জাজমেন্টটা গেলেন, আমরা কি হয়েছে তো আমরা সবাই জানি। জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক প্রধান বিচারপতি, ওনাকে কিভাবে জোরপূর্বক পদত্যাগ করানো হলো এবং দেশ থেকে বের করা হলো।
সো এইসব কারণে আলাদা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে একটা আইন দরকার ছিল, যেটার খসড়া অলরেডি হয়ে গেছে। হয়তো এটার উপরে আরও কাজ করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে, বাট অ্যাপয়েন্টমেন্ট কী বেসিসে হচ্ছে ক্ল্যারিটি দরকার ছিল। আরেকটা হচ্ছে রিমুভাল, এটা নিয়েও কিছু দূর কাজ শুরু হয়ে গেছে, কারণ কোনো জাজের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে কিন্তু সংবিধান দায়িত্ব দিয়েছে সেটার ব্যাপারে ইনকোয়ারি করা এবং ইনকোয়ারি করে একটা প্রতিবেদন দাখিল করা রাষ্ট্রপতির কাছে। জি। সো সেটাও হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা দরকার ছিল, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স, কারণ এতদিন বিচার বিভাগ পুরোপুরি আইন মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ডেন্ট ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমের জন্য। এখন একটা আলাদা সচিবালয় করা হচ্ছে এবং করার প্রস্তাবনা আমাদের প্রধান বিচারপতি থেকে গেছে অলরেডি। সো এগুলো আমার তো মনে হয় যে এগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব একটা স্বাধীন বিচার বিভাগের দিকে।